ঐকমত্য কমিশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ বিএনপির। সুপারিশে একটি দলের প্রস্তাবকে গুরুত্ব দেওয়ার দাবি। গণভোটের তারিখ ঘোষণায় দেরি হলে নির্বাচন পিছিয়ে যাওয়ার শঙ্কা জামায়াতের। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে, এটা জুলাই সনদকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে পারে। গণভোটের তারিখ যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে। জাতীয় ঐকমত্য কমিশন যে সমস্ত প্রস্তাব দিয়েছে সেখানে শুধু জাতিতে বিভক্তি হবে, অনৈক্য হবে। নোট অফ ডিসেন্টগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা তো ঐক্যবদ্ধ হতে পারে না। জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা। সনদ বাস্তবায়নকে বাধাগ্রস্ত করার মধ্য দিয়ে ফ্যাসিবাদ ফেরানোর চেষ্টা দেখছে এনসিপি। এই তর্ক বিতর্ক জামায়াত ইসলামী এবং বিএনপির মধ্যে একটি মল্লযুদ্ধ। জুলাই সনদের যে আইনি ভিত্তি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করা যাবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রোহিঙ্গা সংকটের সমাধান চায় না কিছু দেশ। মিয়ানমার পরিস্থিতি উন্নতি এখন আরো জটিল মন্তব্য চীনের রাষ্ট্রদূতের। তিস্তা প্রকল্প নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান। মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে নিহতের পরিবারকে 2 কোটি টাকা ক্ষতিপূরণের রুল জারি। নিরাপত্তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠন, 1 মাসে রিপোর্ট দেওয়ার নির্দেশ। উড়ার সময় বোর্ডিং ব্রিজে ধাক্কা। সিলেটে লন্ডনগামী উড়োজাহাজের ইঞ্জিন কাভারে ফাটল। নতুন ফ্লাইটে 260 যাত্রীকে পাঠানোর ব্যবস্থা বিমানের। কিছুক্ষণ পর উড্ডয়ন। সরকারি নিয়োগ পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি। চাকরিতেও প্রতারণার আশ্রয়। পাইয়ে দিতে 1 থেকে 3 লাখ টাকায় চুক্তি। হাতে নাতে ধরা 18, বাকিদের খোঁজে অভিযান। এবং আবারও আর্থিক খাত রক্ষাকারীর ভূমিকায় আমানতকারী। সবল ব্যাংকমুখী সঞ্চয়কারীরা 2 অঙ্কের ঘরে সুদ হার। গ্রাহকের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি কেন্দ্রীয় ব্যাংকের। জুলাই সনদে নোট অব ডিসেন্ট উপেক্ষা করে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ডক্টর ইউনূস জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। এর ব্যত্যয় হলে দায়ভার প্রধান উপদেষ্টাকেই নিতে হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, ঐকমত্য কমিশনের সুপারিশে জায়গা পেয়েছে 2-1টি দলের প্রস্তাব। এতে ঐক্যের বদলে বিভক্তি বাড়বে। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন, যেখানে জাতীয় নির্বাচনের দিন অথবা আগে গণভোট আয়োজনের প্রস্তাব দেওয়া হলেও বাদ দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর নোট অব ডিসেন্ট। এই ঘটনায় বিস্মিত বিএনপি। জাতীয় প্রেস ক্লাবে প্রকাশনা অনুষ্ঠানে দলটির মহাসচিব বলেন, নোট অব ডিসেন্ট বাদ দেওয়ায় জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে ঐকমত্য কমিশন। আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না, আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। তো সেই নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের। কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই। নোট অফ ডিসেন্টগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা তো ঐক্যবদ্ধ হতে পারে না। তার ঐক্যবদ্ধ কমিশনটা করা হয়েছিল কেন? এই ঐক্যবদ্ধ কমিশন, এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা, এবং এটা অবিলম্বে এই বিষয়গুলো যদি আপনার একটা ব্যাখ্যা বলেছেন সাকি সাহেব, আমি বলি যে এগুলো আপনার সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি। নির্বাচন যত দেরি হচ্ছে ফ্যাসিবাদী শক্তি ততই শক্তিশালী হচ্ছে দাবি করে মির্জা ফখরুল বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতির ব্যত্যয় হলে প্রধান উপদেষ্টাকে সব দায় দায়িত্ব নিতে হবে। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি কিন্তু এবার আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ যে আপনি এখানে সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে আপনি এখানে জনগণের যে কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেবেন। সেই নির্বাচনের মধ্যে যে পার্লামেন্টে আসবে সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলোর সমাধান করবে। সুতরাং আজকে যদি এর থেকে কোনো ব্যত্যয় ঘটে, এর থেকে বাইরে যদি যান, তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে।
একই অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের কথা বলা মূলত জনগণের সঙ্গে প্রতারণা করা। আর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকিব বলেন, রাজনৈতিক দলগুলোর যত ঐক্যই হোক, নির্বাচিত সরকার বৈধতা না দেওয়া পর্যন্ত জুলাই সনদ বৈধ হবে না। আমাদের সাথেও যে প্রতারণা করেছে তার জন্য অবশ্যই আমরা তার ওপেন সমালোচনা করি, কারণ আজকে তিনি 3টা দলকে ইস্টাবলিশ করে যাচ্ছেন, এই ক্যাটাগরি করে দিয়ে যাচ্ছেন, আর আমরা বিসি ক্যাটাগরি হয়ে গেছি। রাজধানীর গুলশানে বিএনপি আয়োজিত এক সেমিনারে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ দাবি করেন যে জুলাই সনদ সব দল স্বাক্ষর করেছে তার অনেক কিছুই সেই বাস্তবায়নের সুপারিশে নেই, যা আছে তাও শুধু 2-1টি দলের প্রস্তাব। এর মাধ্যমে ঐক্য নয় বরং বিভক্তি বাড়বে বলে সতর্ক করেন সালাউদ্দিন আহমদ। যে দলিলটা প্রকাশিত হয়েছে সেই দলিলটা 94 পৃষ্ঠা আপনারা লক্ষ্য করে দেখবেন যে ওখানে ঐকমত্য কমিশনে যেভাবে ঐকমত্যে পৌঁছা গিয়েছে এবং যেই দলিলটা 17 তারিখে অক্টোবরের পার্লামেন্টের সাউথ প্লাজায় ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে, সেই দলিলটা ওখানে নেই। আরপিও সংশোধনীতে জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীক ইস্যুতেও পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির নেতা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। গণভোটের তারিখ ঘোষণায় সরকার দেরি করলে জাতীয় নির্বাচন নিয়ে সংকট বাড়বে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। নভেম্বরে গণভোট দাবিতে আন্দোলনরত 8 দলের সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। দাবি পূরণে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন জোট নেতারা। এদিকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নভেম্বরে গণভোট না হলে আগামী সব নির্বাচন নিয়েই শঙ্কা দেখা দেবে। জুলাই সনদের আইনি ভিত্তি এবং সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ অভিন্ন দাবিতে 4 ধাপে কর্মসূচি পালন করেছে জামায়াত, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ 8টি রাজনৈতিক দল। ঐকমত্য কমিশনের সুপারিশের প্রতিক্রিয়া জানাতে বুধবার জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উপস্থিত হন আন্দোলনরত জোটের শীর্ষ নেতারা। এ সময় নেতারা দাবি করেন, গণভোট নিয়ে ঐকমত্য কমিশনের দ্বিমুখী সুপারিশে রাজনৈতিক ময়দানে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। এই পরিস্থিতি উত্তরণে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন তারা। দাবি পূরণে 5ম ধাপে নভেম্বরের শুরু থেকেই নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে। 30 অক্টোবর নির্বাচন কমিশনের নিকট স্মারকলিপি প্রদান, 3 নভেম্বর শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক এবং বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে ইনশাআল্লাহ। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোটের তারিখ ঘোষণা যত বিলম্বিত হবে জাতীয় নির্বাচন নিয়ে সংকট ততই ঘনীভূত হবে। নভেম্বরের মধ্যে তারিখ দিয়ে যদি ঘোষণাটা না করা হয়, যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে। এদিন সকালে মগবাজার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন কমনওয়েলথের একটি প্রতিনিধি দল। তারা আগামী জাতীয় নির্বাচন নিয়ে জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কোনো কারণে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নাও হতে পারে, তবে এজন্য জুলাই সনদ বাস্তবায়ন থেমে থাকতে পারে না। জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট, এটাই সঠিক সিদ্ধান্ত। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে, আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাস করতে হবে। জুলাই সনদ তো একটা সংস্কার হবে, সুতরাং দুটাকে একসাথে জুড়ে দেওয়াটা এটা আমরা কোনোভাবেই সঠিক মনে করি না। জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমনওয়েলথকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানান জামায়াত নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। তর্ক বিতর্ক করে জুলাই সনদের আইনি ভিত্তিকে বাধাগ্রস্ত করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে এনসিপি। দলটি বলছে, সনদ বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ না জেনে সই করে ভুল করেছে বিএনপি। দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি আরও বলেন, গণভোটের বিষয়ে জামায়াতের মতো কঠোর নয় তারা।
এবং সাংবাদিকবৃন্দ জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বুধবার রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের মুখ্য সমন্বয়ক জানান, গণঅভ্যুত্থানকে ভিত্তিমূল ধরে সরকারকে আদেশ জারি করতে হবে। সেই আদেশের স্বাক্ষর করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জনগণের সামনে একটি ড্রাফট উপস্থাপন করতে হবে, তবে সেটা আইন মন্ত্রণালয় ঘুরে আসুক এমনটা চায় না এনসিপি। ডক্টর ইউনূস যিনি এই গণঅভ্যুত্থানের সরকার হিসাবে প্রধান উপদেষ্টা হিসাবে রয়েছেন, ওনাকে এই আদেশে সাইন করতে হবে এবং এই আদেশে সাইন করার জন্য উনি শহীদ মিনারে যাবেন। জনগণের সম্মুখে জনগণের যে ঐতিহাসিক যে সিদ্ধান্ত সেটা জনগণের সম্মুখেই তাকে দিতে হবে। প্রশ্নের জবাবে জানান, গণভোট নিয়ে জামাতের মতো কঠোর অবস্থান নেই এনসিপির। যদি ইলেকশনের আগে গণভোট না হয় তাহলে কি হবে? সেখানে জামায়াতের কিছু রিজিড তাদের একটা সাইড রয়েছে, কিন্তু আমরা এটা রিজিডিটির মধ্যে যেতে চাই না। ফেসিবাদী শক্তিটা অনেক বেশি একসাথে কাজ করবে যাতে হলো গণভোটে মানুষের অংশগ্রহণ থেকে তারা বিরত রাখতে পারে। বিএনপিও একটু গণভোটটা বানচাল করার জন্য প্রচেষ্টা চালাবে। তো সেই ক্ষেত্রে এটা ইলেকশন কমিশনের উপরে নির্ধারণ করে, সক্ষমতার উপরে। বিএনপির সমালোচনা করে দলটির মুখ্য সমন্বয়ক বলেন, বাস্তবায়ন প্রক্রিয়া না জেনে সনদে স্বাক্ষর করা ভুল ছিল দলটির, এখন তার মাসুল দিতে হবে। বিএনপির প্রতি আহ্বান থাকবে যে আপনারা নিজেদের ভুল অন্যদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আপনি সাইন করে ভুল করেছেন, আপনার দেখা উচিত ছিল যে বিলটা কি হয়। আমরা সেই দাবিগুলো দিয়েছিলাম, আমরা আপনাদের কাছেও গিয়েছিলাম। সো এই জন্য হলো, যদি দীর্ঘদিনের পুরাতন রাজনীতির দল বলে সব জানতা আপনাদেরকে মনে করুন, মাঝে মধ্যে খেলতে গিয়ে একটু ভুল করে ফেলেন। এখন এবার ভুল করে ফেলেছেন, এবার ভুলের কাফারা আপনারা আদায় করুন। এ সময় শাপলা প্রতীক না দিলে নির্বাচন কমিশনকে পরবর্তী পরিস্থিতি নিয়ে ভাববার প্রয়োজন আছে বলেও মন্তব্য করেন নাসির উদ্দিন। জনগণ যে সিদ্ধান্ত নেবে সেটা কিন্তু ভয়াবহ হবে আপনাদের সামনে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তৈরি হওয়া মতানৈক্য আলোচনার মাধ্যমে দূর করা যেতে পারে বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর গুলশানে এম্পাওয়ার উইমেন ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট সোসাইটির এক অনুষ্ঠানে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অভিযোগ স্পষ্ট না, কথা বলে উত্তেজনা বজায় রাখার রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করেন রিজওয়ানা হাসান। প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে উল্লেখ করে উপদেষ্টা জানান, যতই চ্যালেঞ্জ হোক সুষ্ঠু ভোট আয়োজনে সব ধরনের ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার। সরকার নির্বাচন চাই কিনা? সরকার নির্বাচন চায়। সরকার ইলেকশন কমিশনকে তার এই উদ্দেশ্যের কথা জানিয়েছে কিনা? জানিয়েছে। ইলেকশন কমিশন প্রস্তুতি শুরু করেছে কিনা? করেছে। রাজনৈতিক দলগুলো প্রার্থী মনোনয়ন করা শুরু করেছে কিনা? জামাত সহ সকলেই করেছে। নেতিবাচকতা নিয়ে তো আমরা কাজে আগাতে পারবো না। আমরা আমাদের কমিটমেন্টের জায়গা থেকে এটা স্পষ্ট করতে চাই যে ফেব্রুয়ারিতে নির্বাচনের পথে সরকার এগোচ্ছে। বিচার বিভাগ নিয়ে জনসম্মুখে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আইন উপদেষ্টা সহ উপদেষ্টাদের সতর্ক থাকা উচিত বলে মনে করে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, আইন উপদেষ্টার কথাই মনে হচ্ছে বিচার বিভাগ এখনও নির্বাহী বিভাগের হস্তক্ষেপ মুক্ত হয়নি। সম্প্রতি একটি অনুষ্ঠানে হাইকোর্টের একটি একদিনে 800 জামিন হয়েছে বলে মন্তব্য করেছিলেন আসিফ নজরুল, যারা বলছেন 270 দিনের মধ্যে জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত হবে। তাদের এ ধরনের মন্তব্য উদ্ভট বলেও জানান ব্যারিস্টার কায়সার কামাল। আসিফ নজরুল সাহেবের এই কথা আমরা কেন জানি শঙ্কিত। আসলে এক্সিকিউটিভ জুডিশিয়ারিটাকে ইন্ডিপেন্ডেন্ট করতে চায় কিনা। জনাব আসিফ নজরুল সাহেবের বক্তব্য প্রতিধ্বনিত হচ্ছে ফেসিস্ট রেজিম ইতিপূর্বে এই ধরনের বক্তব্য মহামান্য হাইকোর্ট সম্পর্কে বলেছিলেন, যা অত্যন্ত দুঃখজনক। যারা বলছেন 270 দিনের মধ্যে অটোমেটিকলি এটা সংবিধানের অংশ হবে, আমার মনে হয় তারা সাংবিধানিক প্রথা এবং পার্লামেন্টারি প্রসিডিউর ব্যাপারে আরেকটু ওয়াকিবহাল হয়ে এই ধরনের কথা বলা উচিত। জুলাই অগাস্ট আন্দোলনে আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় 20তম সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্য দেন 2 জন।
পরে তাদের জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এই মামলায় গত 21 অগাস্ট বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। মামলার মোট আসামি 16 জন। তাদের মধ্যে গ্রেফতার 8 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদের মধ্যে শেখ আফজালুল হক এরই মধ্যে রাজসাক্ষী হয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি রোববার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হয়। এদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন। এর আগে মঙ্গলবার তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আবেদন জানিয়ে শুনানি শেষ করে জামায়াত। দলটির আইনজীবী শিশির মনির বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে। আরেক আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকায় সেটি কবে থেকে কার্যকর হবে তা সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ দেবেন। গত 27 অগাস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার আপিল করেন। অ্যামেন্ডমেন্ট কি বাতিল করে দিয়ে খায়রুল হকের মাধ্যমে দেশের মধ্যে যত প্রকার বিশৃঙ্খলা, হানাহানি, কাটাকাটি, মারামারি, আয়নাঘর এবং মানুষের মৌলিক অধিকার সব কিছু হরণ করে নিয়েছে, যার ফলে আজকে দেশের মধ্যে একটা অ্যানার্কি সৃষ্টি করে দিয়ে তিনি পালিয়ে চলে গিয়েছেন। মেট্রো রেলের নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠন করে 30 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে নিহতের পরিবারকে কেন 2 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এর আগে সোমবার হাইকোর্টের রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। গত রোববার রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের একটি পিলারের ওপর থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারী আবুল কালাম আজাদ নিহত হন। বছরখানেক আগেও মেট্রো থেকে প্যাড খুলে পড়ার ঘটনা ঘটে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের ধাক্কায় লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিন কাভার ক্ষতিগ্রস্ত হয়েছে। সকাল 10:35 ফ্লাইটটি লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাবার কথা ছিল, তবে দুর্ঘটনার কারণে শিশুসহ 260 জন যাত্রীকে নিয়ে আটকে পড়ে। কর্তৃপক্ষ জানায়, BG 202 ফ্লাইটের বোয়িং 287 ড্রিম লাইনার বিমানটি যাত্রী বোর্ডিংয়ের সময় বোর্ডিং ব্রিজে ধাক্কা খায়। এতে বিমানের একটি ইঞ্জিনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। বিমানটি উড্ডয়ন করতে পারবে কিনা তা জানতে এরই মধ্যে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। দুপুর 2:30টায় বিকল্প আরেকটি বিমানে যাত্রীদের সিলেট থেকে লন্ডনের উদ্দেশ্যে পাঠানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই মুহূর্তে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। ইকরামুল, আমি এই মুহূর্তে আছি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরের পিছনে দেখা যাচ্ছে 2টি বিমান, একই ধরনের 747 2টি বিমান দেখা যাচ্ছে। এই বিমান দুটির আমার বামে যে বিমানটি রয়েছে সেই বিমানটি সকাল 10:35 দিকে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল 262 জন যাত্রী নিয়ে। আমাকে এই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানিয়েছেন যে এই বিমানটি যে বোর্ডিং ব্রিজ দেখা যাচ্ছে, এই বোর্ডিং ব্রিজের সাথে ইঞ্জিনের সামান্য ধাক্কা লাগে। এই ধাক্কা লাগার কারণে এই বিমানটি আর উড্ডয়নের ব্যাপারে আর যায়নি, উড্ডয়ন করেনি, যার কারণে পরবর্তীতে আরেকটি বিমান ঢাকা থেকে 1:40 দিকে আমরা দেখেছি যে বোর্ডিং ব্রিজে স্পর্শ করে। আমার বামে যে বিমানটি দেখা যাচ্ছে, 2টি বিমান একই 747 এবং এই বামে যে বিমানটি দেখা যাচ্ছে এই ফ্লাইটে করেই যাত্রীদের 2:30টার দিকে
থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি লন্ডনে যাওয়ার কথা রয়েছে, কিন্তু এখন পর্যন্ত এই কথাটি আমাদেরকে জানিয়েছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক। এবং সবকিছু মিলে বলা যায় যে বিমানে যেই ইঞ্জিনে ধাক্কা লেগেছে সেই বিমানটি আপাতত এখান থেকে ছেড়ে যাচ্ছে না। ঢাকা থেকে প্রকৌশলীরা এসে বিমানটি পরীক্ষা নিরীক্ষা করে এই 787 ড্রিমলাইনার বিমানটির আর উড্ডয়নের অবস্থা আছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করবে এবং ঢাকা থেকে আসার পরে সেই বিমানটি এখান থেকে ছেড়ে যাবে। এর আগে যাত্রীরা যারা লন্ডনে যাওয়ার উদ্দেশ্যে বিমানে উঠেছিল সেই যাত্রীদেরকে সেই বিমান থেকে নামিয়ে এই বিমানে আমার বাম দিকে যে বিমানটি দেখা যাচ্ছে সেই বিমানে প্রস্তুত করা হয়েছে এবং লাগেজ ওই ডাইনের যে বিমান যেটি আপাতত নষ্ট ঘোষণা করা হয়েছে সেই বিমান থেকে লাগেজগুলো এনে যে বিমানটি আনা হয়েছে ঢাকা থেকে সেই বিমানে লাগেজ ইতিমধ্যে ভর্তি করা হয়েছে আমরা দেখেছি এবং মোটামুটি প্রস্তুত করা হয়েছে। হয়তো আর এখন থেকে 10-15-20 মিনিটের মধ্যে এই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন লন্ডনের উদ্দেশ্যে। সবকিছু মিলে বলা যায় যেই দুর্ঘটনাটি ঘটেছে সেটি বিমানের কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে বড় ধরনের কোনো দুর্ঘটনা নয়, তবুও বিমান বলে একটি কথা, বিমানের যে ইঞ্জিনে একটি ধাক্কা লেগেছে সেই ধাক্কাটি আপাতত পরীক্ষা নিরীক্ষা না করে বা কতটুকু ক্ষতি হয়েছে বা কতটুকু এই ক্ষতিগ্রস্ত বিমানকে ঢাকা পর্যন্ত নিয়ে যাওয়া যাবে কিনা সবকিছু পরীক্ষা করবে প্রকৌশলীরা ঢাকা থেকে এসে এবং সেই পর্যন্ত যাতে করে যাত্রীরা যাতে ভোগান্তির শিকার না হয়, যাত্রীরা যাতে করে যেতে পারে লন্ডনের। এই 262 যাত্রী এখানের মধ্যে শিশুও রয়েছে এবং 262 জন যাত্রীদের যাতে করে গন্তব্য লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যেতে পারে বিমান, সেই ব্যবস্থাই করা হয়েছে। আমরা দেখতে পাবো হয়তো কিছু সময় পরের মধ্যেই এই বিমানটি লন্ডনের উদ্দেশ্যে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। মোটামুটি এই ছিল যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যে 10:35 মিনিটে ছেড়ে যাওয়ার সময় বোর্ডিং ব্রিজের সাথে ধাক্কা লেগে ইঞ্জিন বিরতি করা হয় এবং পরবর্তীতে ছেড়ে যাবে কিছু সময় পরে অন্য একটি বিমান। তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। বাংলাদেশ চীনের সম্পর্ক কি হবে তা তৃতীয় কোনো দেশ ঠিক করে দেবে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। নির্বাচিত সরকার এলে তিস্তা প্রকল্পের সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। রোহিঙ্গা সংকট সমাধান হোক, কিছু দেশ ও সংস্থা তা চায় না বলেও অভিযোগ করেন রাষ্ট্রদূত। 24 অক্টোবর ট্রাম্প প্রশাসন মনোনীত ঢাকার রাষ্ট্রদূত ব্রেন ক্রিসেনসনের শুনানিতে বলেছিলেন প্রতিরক্ষা সহ নানা ক্ষেত্রে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকছে। বিষয়টিতে যুক্তরাষ্ট্রের উদ্বেগের চিত্র তুলে ধরেছিলেন তিনি। এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোন দেশের জন্য উদ্বেগের নয়। যেহেতু আমরা ব্যালেন্স মেইনটেইন করি, কারোই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এবার জবাব দিলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। বুধবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাবেক রাষ্ট্রদূতের সংগঠন এওএফ এর এক আলোচনায় ওয়াং ইয়েন বলেন বাংলাদেশ চীনের সম্পর্ক কি হবে তা তৃতীয় কোনো দেশ ঠিক করবে না। পরাশক্তির দেশ নিজেদের দায়িত্ব ভুলে স্বার্থ নিয়ে ব্যস্ত বলে অভিযোগ তার। China policy is support Bangladesh to be more independent, more powerful in its own capacity. So you are not necessarily to listen to or dictated by any foreign countries. So that is our policy. তিস্তা প্রকল্প নিয়ে প্রশ্নের জবাবে চীনের রাষ্ট্রদূত বলেন বাংলাদেশকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। নির্বাচিত সরকার আসলে বিষয়টির সমাধান আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। Now, unfortunately, due to the tension between two major countries in the South Asia, it has been dormant for the last 15 or 16 years. রোহিঙ্গা সংকট সমাধান হোক, কিছু দেশ সংস্থা তা চায় না বলে অভিযোগ করেন ইয়াওয়েন। Bangladesh, Myanmar to sit down to talk to each other. Many on Rohingya issues, but it go beyond to bilateral cooperation. And as far as minority concerned, Myanmar is also willing to improve its relations with Bangladesh and other regional countries. So China, we are ready to provide this, platform. এ সময় সুষ্ঠু রোহিঙ্গা প্রত্যাবাসনের আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান চীনের রাষ্ট্রদূত। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ন্ত্রণ করা গেলেও ঠেকানো যাচ্ছে না ডিজিটাল জালিয়াতি ও প্রক্সি। চাকরি পাইয়ে দিতে 1 থেকে 3 লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্র।
সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির সিপাহী ও ওয়্যারলেস অপারেটর পদের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করতে এসে হাতে নাতে ধরা পড়েছে 18 জন। চক্রের মূল হোতাসহ বাকিদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে ডিএনসি। মাসুদুর রহমানের রিপোর্ট। কারো শার্টের ভেতর থেকে, কারো হাতের নিচে, কারো পায়ের নিচের অংশে প্যান্টের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ডিভাইস বের করা হচ্ছে। এসব অত্যাধুনিক স্পাই ডিভাইস ব্যবহার করে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির 17 গ্রেডের সিপাহী ও 18 গ্রেডের ওয়্যারলেস অপারেটর পদে নিয়োগ দিতে এসে 5 জন ডিভাইস সহ আটক হয়। এটা দেখে মাস্টার কার্ড মনে হলেও এটি আসলে একটি মোবাইল ডিভাইস। এটাতে সিম লাগানো আছে। এই নাম্বারে যে কোনো মোবাইল দিয়ে ফোন করলে এটাতে ফোন আসে। ছোট্ট এই ডিভাইসটি কানের ভেতর লাগিয়ে ব্লুটুথের মতোই সব কিছু শোনা যায়। কি সুন্দর একটি ডিভাইস, অথচ এটি ব্যবহার হচ্ছে জালিয়াতির কাজে। সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এই ডিভাইস ব্যবহার করে জালিয়াতি করে আসছে একটি সংঘবদ্ধ চক্র। ডিএনসি বলছে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি হতে পারে, এজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পরীক্ষা কেন্দ্রের বাইরে, ভেতরে ও পরীক্ষার রুমে 3 স্তরের চেকিংয়ে ধরা পড়ে চক্রটি। আটক করা হয় 18 জনকে, যাদের মধ্যে 13 জন এসেছিল প্রক্সি দিতে। তাদের দেয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা। প্রক্সি দিতে আসা বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থী। এই ধরনের স্পাই ডিভাইস সাধারণত দেশে সাধারণ মানুষের কাছে থাকে না, কিন্তু আমাদের সজাগ টিম তাদের ডিটেক্ট করে এবং সেখানে দায়িত্বপ্রাপ্ত আমাদের যে ডিএনসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় ছিলেন, তিনি সংশ্লিষ্ট আইনে বিধি মোতাবেক 18 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং আইনানুগ প্রসেস সম্পন্ন করেন। ডিএনসি জানিয়েছে সংঘবদ্ধ চক্র 17 ও 18 গ্রেডের চাকরিতে 50,000 থেকে 3 লাখ টাকা চুক্তিতে ডিভাইসের মাধ্যমে নিয়োগ প্রত্যাশীদের চাকরি পাইয়ে দেওয়ার চেষ্টা করে। যাচাই বাছাই করেছি, কেউ কেউ ছিল তারা হ্যাবিচুয়াল অফেন্ডার, অর্থাৎ তারা দীর্ঘদিন ধরে প্রক্সি পরীক্ষা দিয়ে যাচ্ছিল। বেশ কয়েকটি পরীক্ষায় তারা একইভাবে এই কাজগুলো করে এসেছেন। আমরা রেপ্লিকেশন পাইনি, একই ব্যক্তিকে দুইবার ধরতে পারিনি, তবে এর আগে যখন এই ক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছিল তখন আমরা 5 জনকে ডিটেক্ট করেছিলাম এবং তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে। জব্দ করা ডিভাইসগুলোর নম্বর থেকে চক্রের মূল হোতাসহ বাকিদের আটকের চেষ্টা করছে ডিএনসি। স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং ন্যায্যতার একটি প্রমাণ উপস্থাপন করেছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। পটুয়াখালীতে শীত কেটে ঘরে ঢুকে দুর্বৃত্তরা দেখে ফেলায় কুপিয়ে হত্যা করা হয় গৃহকর্তাকে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি স্বজন ও এলাকাবাসীর। এদিকে যশোরে নাতি জামাইয়ের ছুরিকাঘাতে নানা শ্বশুর মারা গেছেন। এই ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। চোখের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাত, প্রাণ গেল গৃহকর্তার। মঙ্গলবার রাতে পটুয়াখালী সদরের শেহাকাটি গ্রামে ঘুমিয়েছিলেন অটোরিকশা চালক মোশাররফ খান ও তার পরিবার। মধ্যরাতে শীত কেটে মাটির ঘরে ঢোকে একদল দুর্বৃত্ত। বিষয়টি টের পেয়ে মেয়ে চিৎকার দিলে বাবা মোশাররফ ছুটে যান। এ সময় ছুরি দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। যিনি ছিল উনি অত্যন্ত এলাকার খুব ভালো লোক ছিল। তারা মেরে ফেলার উদ্দেশ্যে আসছে, আমরা এটার সুষ্ঠু একটা বিচার চাই। আমার বাবার নির্দোষী মানুষ নাই করছে, এর ফাঁসি চাই আমরা। ফাঁসি হোক বা যাবজ্জীবন হোক, যাই হোক আপনারা এইটা করবেন। ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। হত্যাকাণ্ড এই বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু কিভাবে ঘটেছে এই বিষয়টা তদন্ত করে বের করতে হবে। এদিকে একই রাতে যশোরের ঝিকরগাছায় নাতি জামাইয়ের ছুরিকাঘাতে মহিউদ্দিন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন শাশুড়ি সহ আরও 4 জন। গুরুতর অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মোহন মোল্লা ও তার এক সহযোগীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। নির্ধারিত সময়ে লাইসেন্স সরবরাহ না করায় দিন দিন বেড়েই চলেছে গ্রাহক ভোগান্তি। লাইসেন্স না পাওয়ায় ভিসা বাতিলের সংখ্যায় দিন গুনছেন অনেক কর্মী। এদিকে ভারতীয় প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স এমএসপির সঙ্গে চুক্তি শেষ হবার পর নতুন প্রতিষ্ঠান খুঁজছে বিআরটিএ। দরপত্রে অংশ নেয়া 10টি প্রতিষ্ঠানের মধ্যে যোগ্য প্রতিষ্ঠান বাছাইয়ের কাজ চলছে বলে জানান বিআরটিএ চেয়ারম্যান। শরীফ রুবেলের তোলা ছবিতে সাইফুল রুদ্রর 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন তৃতীয় এবং শেষ পর্ব।
2 দফায় টেন্ডারের পর 2020 সালের জুলাইয়ে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স সরবরাহের দায়িত্ব পায় মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স এমএসপি। 120 কোটি টাকার চুক্তিতে 2025 সালের জুনের মধ্যে 40 লাখ কার্ড সরবরাহের কথা ছিল প্রতিষ্ঠানটির। বিআরটিএ সূত্র বলছে, নানা কারণ দেখিয়ে মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স চুক্তির বাইরে আরও 2 বছর বাড়তি সময় চাইলে রাজি হয়নি বিআরটিএ কর্তৃপক্ষ। গেল 5 বছরে 33 লাখ আবেদন জমা পড়লেও লাইসেন্স পেয়েছেন 26 লাখ গ্রাহক। অর্থাৎ চুক্তির মেয়াদ শেষে এখনও আটকে আছে 7 লাখ লাইসেন্স। লাইসেন্স না পাওয়ায় ভিসা বাতিলের শঙ্কায় রয়েছেন বিদেশে ড্রাইভিং ভিসায় আবেদনকারী ও চাকরিরতদের অনেকে। এই কপি পেয়েছি, ওটা দিয়ে আপাতত চলা যায়, কিন্তু আপনার বিদেশ যাওয়ার জন্য স্মার্ট কার্ড প্রয়োজন, ওইটা আমি এখনো পাচ্ছি না। স্মার্ট কার্ড না হলে ভিসা হবে না আমার। স্মার্ট কার্ড ছাড়া এখন ভিসা ওকালা হইতেছে না, সেটি সমস্যা। এখন ওরা কিছু বলতে আসে না। এখন আমাদের মেডিকেল এই বিএমইটি এগুলোর মেয়াদ আছে 3 মাস, অলরেডি আমার 1.5 মাস হয়ে গেছে, এখন আর আছে 1.5 মাস। এর ভিতরে যদি না পাই তাহলে তো আমার এই ভিসা এটা কোনো কাজ হবে না, যাইতে পারবো না। সড়কে ট্রাফিক পুলিশের জেরা ও আইনি জটিলতা এড়াতে সাময়িক সময়ের জন্য লাইসেন্সের প্রিন্ট কপি সঙ্গে রাখার পরামর্শ বিআরটিএর। এমএসপিপিএল তারা মাদ্রাজ থেকে কন্ট্রোল করত, তারা কিন্তু সার্ভার ডাউন করে দিয়েছিল। আমরা সোর্স কোডগুলো রিকভার করেছি এবং আমরা কিন্তু একটা স্টেজে চলে গেছি। এখন আমরা অ্যাডভার্টাইজমেন্টও করেছি, আমরা বাইরে কোম্পানিকে অ্যালাউ করিনি। অন্যদিকে বিদেশগামী অতি জরুরি বা বিশেষ চাহিদা বিবেচনায় প্রমাণ যাচাই সাপেক্ষে অনেককেই স্মার্ট কার্ড দেয়া হচ্ছে উল্লেখ করে বিআরটিএ চেয়ারম্যান জানান, ব্যাকআপ হিসেবে 15 লাখ কার্ড হাতে রেখেছে বিআরটিএ। আশা করছি যে আমরা নিজেরাই সক্ষম হব যে কার্ডগুলো প্রিন্ট করতে। আমাদের কিছু কার্ড কিন্তু রয়েছে, ইমার্জেন্সি যারা বিদেশে যাবে তারা আবেদন করলে আমরা তাদেরকে কিন্তু ওই স্মার্ট কার্ডগুলো দিচ্ছি। আমরা ইন্টিগ্রেশন করব যাতে আমাদের বিভিন্ন এমবাসি যারা আছে তাদের সাথে তারা যাতে আমাদের থেকে সার্ভিসটা যথাযথভাবে পেতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের পরিবর্তে স্ট্যান্ডার্ড পলিভিনাইল ক্লোরাইড কার্ড চালুর সিদ্ধান্ত নেয়। ভুক্তভোগীরা বলছেন, বৈধ স্মার্ট কার্ড ছাড়া সরকারি, বেসরকারি ও বিদেশগামীদের কর্মসংস্থানের সুযোগ বাধাগ্রস্ত হয়। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। মজুরি বৃদ্ধির দাবিতে নগর ভবনে তালা দিয়ে এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে বিক্ষোভ করছেন রাজশাহী সিটি কর্পোরেশনের শ্রমিকরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মওদুদ রানা, সরাসরি যাচ্ছি তার কাছে। ঘোষিত একজন দক্ষ শ্রমিকের যে সম্মানী সেটি 750 টাকা প্রতিদিন এবং একজন সাধারণ শ্রমিকের যে মজুরি সেটি 700 টাকা। কিন্তু রাজশাহী সিটি কর্পোরেশনে সরকার ঘোষিত শ্রমিকদের যে মজুরি প্রদানের নিয়ম সেটি আসলে মানা হয় না এবং সেটির কারণে এখানকার যারা দিন হাজিরা ভিত্তিক শ্রমিকরা রয়েছেন তারা বিক্ষোভ করছেন এবং তারা আজ বেলা 11:30 থেকে এই বিক্ষোভ শুরু করেছেন। এখনও তাদের বিক্ষোভ চলমান এবং এই বিক্ষোভ কর্মসূচি তারা করতে গিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের যতগুলো ফটক রয়েছে অর্থাৎ গেট রয়েছে সেগুলো তারা বন্ধ করে দিয়েছেন এবং সিটি কর্পোরেশনের সামনের যে ফাঁকা জায়গাটি রয়েছে সেখানে তারা অবস্থান করছেন, তারা স্লোগান দিচ্ছেন এবং তাদের যে দাবি আদায়ের পক্ষে যুক্তিগুলো রয়েছেন সেই যুক্তিগুলো এখানে পেশ করছেন। অন্যদিকে তারা যেটি বলছেন যে তাদের 4 মাসের বেতন বকেয়া রয়েছে, সেই বেতন বকেয়া দিতে হবে এবং সরকার ঘোষিত যে 750 টাকা একজন শ্রমিকের মজুরি সেটি তাদের দিতে হবে। এছাড়াও তাদের প্রত্যেক বছর 15 দিনের যে ছুটি সেটি দিতে হবে। একই সাথে যে উৎসব ভাতা রয়েছে সেই উৎসব ভাতা প্রদান করতে হবে। তাদের এই দাবি দেওয়া তারা রাজশাহী সিটি কর্পোরেশন যে কর্তৃপক্ষ রয়েছেন, সচিব সহ অন্যান্যরা রয়েছেন, তাদের কাছে পেশ করেছেন এবং আমরা দেখেছিলাম যে এখানে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এসেছিলেন, তারা এই শ্রমিকদের সাথে কথা বলার চেষ্টা করেছিলেন। কিন্তু শ্রমিকরা যেটি বলছেন যে তারা এর আগেও একাধিকবার আন্দোলন করেছেন কিন্তু কোনোবারই তাদের দাবি দেওয়া পূরণ হয়নি। তারা বলছেন যে এখানে রাজশাহী সিটি কর্পোরেশনের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের যে দাবিগুলো সেগুলো মানা হচ্ছে কিনা সেই ঘোষণা দিতে হবে। ফলে এখন পর্যন্ত আসলে এই দাবি মানা হবে কিনা সেটি আসলে নিশ্চিত না। অন্যদিকে যারা আন্দোলন করছেন তারা যেটি বলছেন যে তাদের দাবি মানা না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা হুঁশিয়ারি দিচ্ছেন যে তাদের আন্দোলনের যে কর্মসূচি তার ব্যাপ্তি আরও বাড়বে। এই ছিল রাজশাহী সিটি কর্পোরেশন থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে। আর্থিক খাতের দুরবস্থায় আবারও রক্ষাকারীর ভূমিকায় আমানতকারীরা।
সঞ্চয়পত্রের সুদের হার কমিয়ে বাজার ভিত্তিক করা, ডলার কিনে সমপরিমাণ টাকা ব্যাংকগুলোতে সরবরাহ, রপ্তানি আয় ও রেমিটেন্সে নিরবচ্ছিন্ন প্রবাহ ধরে রাখা সহ নানা উদ্যোগে টানা 17 মাস পর 2 অঙ্কের ঘরে ফিরেছে ব্যাংক খাতে আমানতের হার। তবে ঢালাও নয়, আমানতকারীরা আস্থা রাখছেন সুশাসন চর্চাকারী ব্যাংকগুলোর উপর। সেলিয়া সুলতানা রিপোর্ট। নদীর এক কুল ভাঙলে আরেক কুল গড়ে, প্রচলিত এই কথাটির সাথে আর্থিক খাতের মিল পাওয়া যায়, কারণ অর্থের বহুমুখী বিনিয়োগে ঝুঁকছেন মানুষ। ব্যাংক খাতে আস্থা ফেরাতে গত জুন জুলাই মাসেও ট্রেজারি বন্ড বিলের সুদের হার ছিল 11 থেকে 12%। অক্টোবর নাগাদ তা কমে আসে 10-এর ঘরে। এমন অবস্থায় সঞ্চয়পত্র ও বন্ডের সাথে লাভের পার্থক্য কমে আসায় আমানতকারীরা আগ্রহী হয়ে ওঠেন ব্যাংকে বিনিয়োগে। ফলে 17 মাস পর আগস্টে 2 অঙ্কে ফিরে 10.02% পৌঁছে আমানতের হার। এদিকে বাংলাদেশ ব্যাংকের অডিটে ব্যাংকগুলোর মূল চিত্র এখন উন্মুক্ত। গ্রাহকরা এখন সবল ব্যাংকমুখী। ফলে স্বাভাবিক সময় থেকে এসব ব্যাংকের তারল্য এখন উদ্বৃত্ত। রেমিটেন্স পাঠানোতেও ভরসা হয়ে উঠছে এসব ব্যাংক। ডলারের বাজার স্থিতিশীল রেখে রপ্তানি ও রেমিটেন্সের প্রবাহ ধরে রাখতে বাংলাদেশ ব্যাংকের ডলার কেনা ও সমপরিমাণ টাকা বাজারে সরবরাহ আরও বেশি আস্থা ফেরাতে সহায়তা করেছে। আর এই সব সিদ্ধান্তের প্রভাব পড়েছে শেয়ার বাজারের সূচকেও। ইন্টারেস্ট রেট যদি কমে, ইট ইজ এ গুড নিউজ ফর দ্য স্টক মার্কেট। এবং ইন্টারেস্ট রেট কমছে বিকজ ইনফ্লেশন কিছুটা কমছে। সো ইনফ্লেশন যদি কমে এবং ইন্টারেস্ট রেট যদি কমে, তাহলে স্টক মার্কেটের দিকে টাকা ফ্লো বাড়বে এবং পসিবলি দ্যাট ইজ হ্যাপেনিং। যে সমস্ত ব্যাংকে মনে করছে যে তারা আস্থাহীনতায় ভুগছে, এ সমস্ত ব্যাংকে টাকা রাখলে আমরা ভবিষ্যতে অনিশ্চয়তায় পড়ব, তারা সেখান থেকে টাকাটা উঠিয়ে তুলনামূলকভাবে যে সচ্ছল ব্যাংক আছে সে সমস্ত ব্যাংকে কিন্তু তারা আমানত যেটা আছে সেটাকে কিন্তু গচ্ছিত রাখছে। তো সেই গড় নিয়মে আসলে পরিসংখ্যানটা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ ব্যাংক বলছে ব্যাংক মালিকদের আগে আমানতকারীদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ ব্যাংক। আমরা অবশ্যই ঘুরে দাঁড়াবো। এই বাণীটাই আসলে পৌঁছে দেওয়া জনগণের মাঝে, সেটাই মার্জারের মূল উদ্দেশ্য। এবং এইটারই উদাহরণ আমরা দেখতে পেলাম যে আমানতের 10% ইনক্রিজ হওয়াটা। তার মানে মানুষ ব্যাংকিং সেক্টর থেকে মুখ ফিরিয়ে নেয়নি। সবশেষ 2024 সালের ফেব্রুয়ারিতে আমানতের প্রবৃদ্ধি ছিল 10.43%, যা 2025 সালের জুলাইয়ে নেমে আসে 8.5%। আমানতকারীদের এমন মনস্তত্ত্ব ভবিষ্যতের জন্য বার্তা হয়ে থাকবে বলে মনে করছেন ব্যাংক খাত সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক সদিচ্ছার অভাবে ব্লু ইকোনমি কার্যক্রম শুধু পরিকল্পনায় আটকে আছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর সেগুনবাগিচায় 20 মিলনায়তনে নেভিগেটিং দ্য ব্লু ইকোনমি ওশান রিসোর্সেস ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ শিরোনামের সেমিনারে এ মন্তব্য করেন তিনি। চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা দেয়া নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বন্দর কাউকে দেয়া হচ্ছে না, ব্যবস্থাপনায় অপারেটর নিয়োগ দেয়া হবে মাত্র। পলিউশন, ব্লু ওয়াটার, এগুলো কথা বলেন। ব্লু ওয়াটারের বিশাল পেপার আছে, আপনি দেখবেন যে প্রত্যেক intellectual will talk about blue water, the Navy will talk about blue water. অনেক স্টেপ নিতে পারতাম। সমস্যাটা হচ্ছে ওখানে আমরা একটা অ্যানাউন্স করি, করার পরে হইচই পড়ে যায়, সেটা নিয়ে আমরা অত্যন্ত বাহবা করি, তারপরে দেখবেন হলো আগাচ্ছি না। দ্যাট ইজ পলিটিক্যাল উইল। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল। কক্সবাজারের চকরিয়ার উপকূলবর্তী একটি গ্রাম ফাইল্লাপাড়া। সমুদ্র উপকূলবাসী এই মানুষগুলো বছরের পর বছর টিকে আছেন নোনা পানির সঙ্গে লড়াই করে। একদিকে জীবিকার সংকট, অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকি। এ নিয়ে খলিলুর রহমানের তোলা ছবিতে রিপোর্ট করেছেন আয়েশা সিদ্দিক সামিয়া। মাথা উঁচু করে থাকা ছোট্ট যে গ্রামটি দেখা যায়, নাম তার ফাইল্লাপাড়া। কক্সবাজারের চকরিয়া উপজেলায় নোনা পানির মাঝেই বসবাস এখানকার মানুষের। এ গ্রামেই বেড়ে উঠেছেন ষাটোর্ধ্ব আলম শাইক। জীবিকার তাগিদে তার দীর্ঘ সময় কেটেছে সাগরের নোনা জলে, ত্বক হারিয়েছে স্বাভাবিকতা। নষ্ট হইলে তো দোয়া ভালা করা হইতে
বাতাসে মাত্রাতিরিক্ত লবণের উপস্থিতি থাকায় এই অঞ্চলে সূর্যের উত্তাপ গায়ে লাগে খুব বেশি, অনেকটা চামড়া পুড়ে যাবার মতো। শিশু থেকে বৃদ্ধ প্রায় সবার মুখে এই অনুভূতির কথা শোনা গেছে। বন্ধুরা মিলে যদি খেলাধুলা করে পানিতে ঝাঁপাই তখন একটু একটু জ্বালাপোড়া করে পানিতে, বেশি কষ্ট হয়, গরম লাগে। শুধু স্বাস্থ্যেই নয়, এর প্রভাব পড়েছে এই অঞ্চলের অর্থনীতিতেও। কক্সবাজার চকরিয়ার এই অঞ্চলটির প্রধান জীবিকা নির্বাহের উৎস লবণ চাষ এবং মাছ চাষ। তবে এবার জলবায়ু পরিবর্তনের ফলে অতিবৃষ্টি দেখা দেয় এই অঞ্চলটির মাছ চাষে প্রভাব পড়েছে। লবণও কম পাইছি, আর এবছর মাছের সংখ্যা খুবই কম। অন্যান্য বছরের চেয়ে এবছর অনেক বেশি মারা গেছে মাছ। এগুলো যদি উৎপাদন নইলে তাহলে চলিত পারে না, মানুষ চায় না, তো দুর্ভাগ্য যার কই। চিংড়ি কিংবা লবণ উৎপাদন ব্যাহত হলে জাতীয় অর্থনীতিতে তা প্রভাব ফেলবে বলে জানান অর্থনীতিবিদরা। অন্যদিকে জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়বে আর্থিক ক্ষতি ও নানা ধরনের রোগের আক্রমণ। সুন্দরবনকে কেটে তারা এই ঘেরগুলো বানিয়েছে। প্রচণ্ড গরমের সাথে ফসলের ফলনেরও সম্পর্ক আছে। রোগবালাই বাড়বে, পোকামাকড় বাড়বে, ভেক্টর বর্ন ডিজিজ বাড়বে, ডেঙ্গু বাড়বে, ম্যালেরিয়া বাড়বে। আনএক্সপেক্টেড জিনিসের জন্য প্রস্তুত থাকতে হবে। উপকূলীয় এলাকা থেকে যে চিংড়ি উৎপাদিত হয় সেটা আমরা বিদেশে রপ্তানি করি, কাঁকড়া বিদেশে রপ্তানি করি। অন্যদিকে যে লবণ উৎপাদিত হয় সেটা দিয়ে আমাদের দেশের চাহিদা মিটে। কিন্তু যখন ক্ষতিগ্রস্ত হয় তখন আমাদের যে বিদেশে রপ্তানি সেটা ক্ষতিগ্রস্ত হয় এবং তাতে বিদেশের আয় কমে যায়। বিশ্লেষকরা বলছেন, প্রয়োজনীয় উদ্যোগ না নিলে উপকূল ঘেঁষা এই মানুষগুলোর জীবন জীবিকা হুমকির মুখে পড়বে। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, চকরিয়া, কক্সবাজার। চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে অনুষ্ঠিত হলো আর্টিলারি রেজিমেন্ট ও আর্মি এয়ার ডিফেন্স কোরের নতুন কর্নেল কমান্ড্যান্ট অভিষেক। এতে আর্টিলারি রেজিমেন্টের 10ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হলেন মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ার এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হন মেজর জেনারেল মোহাম্মদ আবু বকর সিদ্দিক খান। বাদ্যের তালে তালে প্যারেড গ্রাউন্ডে একে একে 4 কন্টিনেন্ট মঞ্চে দাঁড়িয়ে অভিবাদন গ্রহণ করেন আর্টিলারি রেজিমেন্টের নব অভিষিক্ত 10ম কর্নেল কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ার। বুধবার সকালে চট্টগ্রাম হালিশহর সেনানিবাসে অনুষ্ঠিত হলো আর্টিলারি রেজিমেন্ট ও আর্মি এয়ার ডিফেন্স কোরের নতুন কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান। প্রথম পর্বে আর্টিলারি রেজিমেন্টে নবনিযুক্ত 10ম কর্নেলকে র্যাঙ্ক বেঞ্চ পরিয়ে দেন জ্যেষ্ঠ অধিনায়ক ও জ্যেষ্ঠ মাস্টার ওয়ারেন্ট অফিসার। পরে আনুষ্ঠানিক বক্তব্যে আধুনিক ও যুগোপযোগী সেনাবাহিনী গড়তে নিজের অঙ্গীকারের কথা ব্যক্ত করেন মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ার। যুগোপযোগী প্রশিক্ষণ প্রদান, বিদ্যমান অস্ত্র এবং সরঞ্জামাদির ঘাটতি পূরণ করে সামনের দিকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সে ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। দ্বিতীয় পর্বে অভিষেক হয় আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম কর্নেল কমান্ড্যান্টের। শুরুতে জিপি করে প্যারেড পরিদর্শন করেন নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ আবু বকর সিদ্দিক খান। পরে সামরিক রীতি অনুযায়ী বিভিন্ন কন্টিনেন্ট অভিবাদন জানায় নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে। আনুষ্ঠানিকভাবে পড়ানো হয় কর্নেল র্যাঙ্ক বেঞ্চ। আপনাদের কর্নেল কমান্ড্যান্ট হিসেবে যে কোনো উন্নয়ন এবং কল্যাণমুখী কার্যক্রম এবং বাস্তবায়নের ক্ষেত্রে আমার বিশেষ নজর থাকবে। পরে নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টরা মহান মুক্তিযুদ্ধের আর্টিলারি 118 জন বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। ফেরদৌসী, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের খবর। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় আবারও ভয়াবহ সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার রাতভর হামলায় 24 শিশুসহ নিহত হয়েছেন অন্তত 90 জন। এর আগে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে উপত্যকায় পুনরায় হামলা শুরুর নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামলার পরও যুদ্ধবিরতি টিকে আছে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র।
আবারও আর্তনাদ আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে গাজার চারপাশ। স্থানীয় সময় মঙ্গলবার চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে আকাশপথে জোরদার হামলা চালায় ইসরায়েল। গাজা সিটির সাবরা এলাকায় একটি বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। পশ্চিম তীরের শরণার্থী শিবিরেও হামলা হয় আল শিফা হাসপাতালের আশপাশে। কামান থেকে গোলা ছোড়া হয় দের আল বালা এলাকার বিভিন্ন স্থানে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। হামলার কিছুক্ষণ আগেই রাফা সীমান্তে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এর জেরে গাজায় শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দেন তিনি। তবে হামাস এমন অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। সংগঠনটি জানায় রাফা সীমান্তের কোনো হামলার সঙ্গে তারা যুক্ত ছিল না। এরই মধ্যে গণমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, গাজায় সর্বশেষ হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আগে থেকেই জানিয়েছিল ইসরায়েল। স্পষ্ট লঙ্ঘন সত্ত্বেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন যুদ্ধবিরতি যুদ্ধবিরতি এখনও বজায় আছে, তবে ছোটখাটো সংঘর্ষ হবে বলেও মন্তব্য করেন তিনি। ইসরায়েল হামাসের হামলার জবাব দিচ্ছে বলেও জানান ভ্যান্স। যদিও ওয়াশিংটন এখনও ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনায় কোনো কঠোর সমালোচনা করেনি। ইসরায়েলের সর্বশেষ হামলাকে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গাজায় নাগরিক হতাহতের খবর গভীর উদ্বেগের বিষয়। আবারও ইসরায়েলকে সংযত থাকার আহ্বান জানিয়েছে আঙ্কারা। একই সঙ্গে জাতিসংঘের ফিলিস্তিনি তদন্ত কমিশনের প্রধান জানান, এই হামলা গাজায় ইসরায়েলের স্থায়ী সামরিক দখল প্রতিষ্ঠা ও জনসংখ্যা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ঘূর্ণিঝড় মোন্থার আঘাতে লণ্ডভণ্ড ভারতের অন্ধ্রপ্রদেশ। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ঘণ্টায় 100 কিলোমিটার বেগে উপকূলের স্থলভাগে আঘাত হানে ঝড়টি। ক্ষতিগ্রস্ত হয় বহু ঘরবাড়ি, উপড়ে যায় গাছপালা, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। ঝড়ের আঘাতে এখন পর্যন্ত এক নারীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন। বিশাখাপত্তনম আন্তর্জাতিক বিমানবন্দরে বাতিল করা হয় 32টি ফ্লাইট। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কানিকাডা ও মাচিলিপট্টনমের মাঝামাঝি উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মোন্থা। ভারতের আবহাওয়া দপ্তর জানায়, স্থানীয় সময় সন্ধ্যা 7টা থেকে এর প্রভাব দেখা যায়, যা চলে গভীর রাত পর্যন্ত। ঘণ্টায় 100 কিলোমিটার বেগে বয়ে যাওয়া বাতাসে উপড়ে পড়েছে অসংখ্য গাছ, বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা। রাজ্যের বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। কোনাসীমা জেলার মাকানাগুদেম গ্রামে গাছ চাপায় এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার রাত 8:30টা থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত রাজ্যের কৃষ্ণা, এলুরু ও কানিকাডা জেলায় যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। জরুরি চিকিৎসা সেবা চালু থাকলেও সাধারণ মানুষকে উপকূলীয় এলাকায় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে রাজ্য সরকার। রাজ্যের 38,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। প্রায় 76,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয় কেন্দ্রে। খোলা হয়েছে 219টি চিকিৎসা কেন্দ্র। ঝড়ের কারণে ভিগাজ বিমানবন্দরের বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট। পাশাপাশি 120টি ট্রেনের শিডিউল বাতিল বা সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রতিবেশী ওড়িশাতেও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত 15টি জেলা। গঞ্জাম, গজপতি ও রায়গড়াতে দেখা দিয়েছে ভূমিধস। এরই মধ্যে 12,000 মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওড়িশার মুখ্যমন্ত্রী। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। জ্যামাইকার তাণ্ডবের পর কিউবা উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন মেলিসা। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ঘণ্টায় 120 কিলোমিটার বেগে আঘাত হানে ঝড়টি। এতে বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এর আগে মঙ্গলবার জ্যামাইকার নিউ হোপ উপকূলের স্থলভাগে আছড়ে পড়ে ঝড়টি। ঘণ্টায় 185 কিলোমিটার বেগে বয়ে যাওয়া এ ঝড়ে উপকূল জুড়ে দেখা দিয়েছে ভয়াবহ জলোচ্ছ্বাস। প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস সতর্ক করেছেন, এমন ধ্বংস কোনো অবকাঠামোই সামলাতে পারবে না। রাজধানী কিংস্টনে এরই মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। মেলিসার প্রভাবে তীব্র বৃষ্টিপাত এবং ঝোড়ো বাতাসে হাইতি, জ্যামাইকা ও ডোমিনিকান রিপাবলিকে 7 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ঐকমত্য কমিশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ বিএনপির। সুপারিশে কিছু দলের প্রস্তাবকে গুরুত্ব দেওয়ার দাবি। গণভোটের তারিখে দেরি হলে নির্বাচন পেছানোর শঙ্কা জামায়াতের। বিএনপি জামায়াত তর্কে জুলাই সনদের আইনি ভিত্তি বাধাগ্রস্ত করা যাবে না, হুঁশিয়ারি এনসিপির। ফ্যাসিবাদকে ফেরানোর চেষ্টা রুখে দেওয়ার ঘোষণা।
এবং উড়ার সময় বোর্ডিং ব্রিজে ধাক্কা, সিলেটে লন্ডনগামী উড়োজাহাজের ইঞ্জিন কাভারে ফাটল, 260 যাত্রীকে নিয়ে ছেড়ে যাচ্ছে বিমানের নতুন ফ্লাইট। এ ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন রাইসা জান্নাত। ধন্যবাদ আলিশা। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পরেই, সঙ্গেই থাকুন সময়ের।